আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খেলাপি হয় ফল স্থগিত, দুই নেতা বিএনপির এখন এমপির ভূমিকায়। চট্টগ্রামে বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় ঋণ খেলাপি আসলাম চৌধুরী এবং আরেকজন হচ্ছেন বিএনপির অন্য আসনের সারোয়ার আলমগীর। এরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, কিন্তু ব্যাংকে কোনো টাকা ফেরত না দেয় ব্যাংক থেকে তারা খেলাপি হওয়ার কারণে তাদের নির্বাচনের ফল স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরপরও তারা এখন ওই এলাকায় এমপির মতো দৌরত্ব চালিয়ে যাচ্ছে। এরপর জানাবো স্বামীকে হত্যার পর মরদেহের খণ্ডিত অংশ ফ্রিজে রাখার চেষ্টা, স্ত্রী গ্রেপ্তার। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর স্বামীর মরদেহের খণ্ড অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খণ্ডিত মরদেহের কিছু অংশ ফ্রিজে রাখার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দার ৪২ এবং তার স্ত্রী আসমা আক্তার ৩৫। এদিকে ক্লাইভের সঙ্গে মীর জাফরের আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি এবং আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি জানিয়েছেন, যদি দেশ স্বাধীন রাখতে হয় এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড অবশ্যই আমাদেরকে থাকা উচিত। যদি ইউনূসের মতো লোক বাংলাদেশকে ধ্বংস করতে এসেছিল, যদিও বিএনপি ক্ষমতা এসে দেশ রক্ষা পেয়েছে। এবারে জানাবো রাজশাহীতে সমাবেশ শুরু হওয়ার আগেই ১১ দলের নেতাকর্মীদের ঢল। রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরুর আগেই আজ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজশাহীতে বিকাল ৩টা থেকে বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্র কমিটির সাবেক কোষাধ্যক্ষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। আজ ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার পাশাপাশি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে বন্ধুদেরও আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খেলাপি হয় ফল স্থগিত, দুই নেতা এখন বিএনপির এমপির ভূমিকায়। চট্টগ্রামে খেলাপি ঋণের কারণে নির্বাচনের ফল স্থগিত থাকা দুই বিএনপি নেতা শপথ নিতে না পারলেও নির্বাচনী এলাকায় সংসদ সদস্য বা এমপির মতো কার্যক্রম চালাচ্ছে। এমপি না হয়েও সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন তারা। চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ফটিকছড়ি উপজেলার প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান যে বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি উন্নয়ন ও সহযোগিতার প্রকল্পে দ্বিতীয় অনুষ্ঠানে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সারোয়ার আলমগীর উপস্থিত ছিলেন। কিছু অনুষ্ঠানে তারা প্রধান অতিথি হিসেবে ছিলেন, তবে ব্যানারে তাদের নাম ছিল না। বক্তৃতার সময় তাদের এমপি হিসেবে সম্বোধন করা হয়। এদিকে ফল ঘোষণা এবং শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরী সারোয়ার আলমগীর পৃথক আবেদনের উপর আজ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য রেখেছিল আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ গতকাল বুধবার এই তারিখ ধার্য করেন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের বিরুদ্ধে রিট আবেদন করা হয়। পরে আপিল বিভাগ আসলাম চৌধুরীকে চট্টগ্রাম 4 ও সারোয়ার আলমগীরকে চট্টগ্রাম 2 আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়। তবে আদালত আদেশ দিয়েছিল নির্বাচন করতে পারলেও তারা ঋণ খেলাপি নয় প্রমাণ না হওয়া পর্যন্ত ভোটের ফল প্রকাশ করা যাবে না। কিন্তু ফল প্রকাশ না করায় বিএনপি নেতা এখন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেনি। নির্বাচন কমিশনের স্থগিত ফল অনুযায়ী চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীর 1,39,000 এবং নুরুল ইসলাম আমিন 65,550 ভোট, চট্টগ্রাম 4 আসনে বিএনপির আসলাম চৌধুরী 43,552 ভোট পেয়ে তার নিকটতমী জামাতের প্রতিদ্বন্দ্বী 91,404 ভোট পেয়েছে মাত্র। সুতরাং তারা জয়ী হয়েছে, কিন্তু তারা ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছে। এই অর্থগুলো ফেরত দিচ্ছে না বিএনপির এই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরাই মূলত বাংলাদেশটাকে ডুবিয়েছে। বিএনপির এমপি মন্ত্রী নামক কলঙ্ক এরাই ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপর তারা টাকা না দিয়ে বরং নিজেদের পাল্লা ভারী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বামীকে হত্যার পর মর্ধের খণ্ডিত অংশ ফ্রিজে রাখার চেষ্টা, স্ত্রী গ্রেপ্তার। শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মর্ধের খণ্ড বিখণ্ড বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খণ্ডিত মর্ধের কিছু অংশ ফ্রিজে রাখার চেষ্টা করেন বলে পুলিশের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে উক্ত মহিলা তার স্বামীকে হত্যা করে তারপর তার শরীরকে খণ্ড বিখণ্ড করে ফেলে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দার 42 ও তার স্ত্রী আসমা আক্তার 35। প্রায় 8 বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল। দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল তাদের। অভিযুক্ত আসমা আক্তার দাবি করেন স্বামী প্রায় তাকে মারধর করতেন। মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে তিনি রড দিয়ে আঘাত করলে স্বামী মাটিতে পড়ে যান। তিনি বলেন, আমি বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা হয়ে যাবে। পুলিশ বলছে এই ঘটনার পর হত্যাকাণ্ড গোপন করতে মর্ধ টুকরো টুকরো করা হয়। হাড় এবং মাংস আলাদা করে দেহাংশ একটি ড্রামে ভরে বাসার ভেতরে রাখা হয়। প্রায় 3 দিন পরে শুক্রবার সন্ধ্যায় একটি অটোরিকশা ভাড়া করে মরদেহর কিছু অংশ বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায় দেহের মাংসের অংশগুলো শরীয়তপুর শহরের পালং স্কুল এলাকার আগের একটি ভাড়া বাসায় নিয়ে গেলে ফ্রিজে রাখার চেষ্টা করেন আসমা আক্তার। তবে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে এই সন্ত্রাসী এখন পুলিশের হাতে রয়েছে। সন্ত্রাসী মহিলা তার স্বামীকে হত্যা করে যে ধরনের নাশকতার কর্মকাণ্ড সে চালিয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়টি সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ক্লাইবের সঙ্গে মির্জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। রবার্ট ক্লাইবের সঙ্গে মির্জাফর এর চুক্তি এবং আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ফজা পাগলা ওরফে ফজলুর রহমান। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু সেই ইউনূসই যে ধরনের কার্যক্রম চালিয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। মির্জাফর যেমন লর্ড ক্লাইভের সঙ্গে চুক্তি করে তারপর বাংলাটাকে লিখে দিয়েছিল ব্রিটিশদের হাতে, একই কায়দায় ইউনূসকে ক্ষমতায় বসানোর পর ইউনূস এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে ইজারা দিয়ে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে লর্ড ক্লাইভের এই কার্যক্রম এখনো আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। ইউনূসের এই কর্মকাণ্ড আগামী বেশ কয়েক যুগ আমরা দেখতে পারব। ইউনূসের এই বদমাশির কারণে মূলত বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ এমন কোনো সেক্টর নেই যেখানে এর প্রভাব না পড়েছে। এক এক করে সবকিছু ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে। আবার একটি ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে। সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ
পতন করার জন্য সবাইকে এখনই এই ইউনূসের চুক্তি বাতিল করার জন্য রুখে দিতে হবে। ইউনূসের এই ধরনের চুক্তি আমরা মেনে নিতে পারি না বলে জানিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। তার এই ধরনের কর্মকাণ্ড দেখে সবাই অবির্ভূত হয়ে গেছে, কারণ তিনি যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছেন সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। রাজশাহীতে সমাবেশ শুরু হওয়ার আগেই ১১ দলের নেতাকর্মীদের ব্যাপক ঢল নেমেছে। রাজশাহী ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশস্থলে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নেমে গেছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে আয়োজিত এই সমাবেশে আজ ১৬ মে বিকাল ৩টায় নগরীর মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। দুপুর ১:৩০টার দিকে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে যে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগ থেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে অংশ নিতে নাটোর থেকে আসা নজরুল ইসলাম খান জানান, জনগণের অধিকার আদায় এবং দেশের স্বার্থ রক্ষার দাবিতে আমরা এখানে এসেছি। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরতে সমাবেশে যোগ দিয়েছি। গোদাগাড়ি থেকে আগত ফকির নজরুল খান জানান, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা, মানুষের জনদুর্ভোগ কমানোর দাবিতে আমরা একত্রিত হয়েছি। জনগণের স্বার্থে এই আন্দোলন চলবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সমাবেশে আসা আব্দুল কাদের জানিয়েছেন যে আমাদের মানুষের ভোটাধিকার এবং ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আমরা এখানে এসেছি। বিএনপি সন্ত্রাসীরা তারা যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটি কোনোভাবেই হতে দেয়া হবে না।